নমস্কার বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ব্যাঙ্গালোর। আমরা সিউড়ি থেকে রওনা দিয়েছি ভোর 5:10 সিউড়ি শিয়ালদা যে মেমো ট্রেনটা আছে সেই ট্রেনে, এবং সেই ট্রেনে করে আমরা শিয়ালদাতে নেমেছি। শিয়ালদাতে নেমে এই গাড়িতে করে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে ঠিক দুপুর 1:15। এখন আমরা রয়েছি সিটি অফ জয়, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে। এই গাড়িতে যেতে যেতেই ভিডিওটা করেছিলাম এবং সেই ভিডিওটাই আপনাদের সামনে রাখছি। এবার আমরা প্রবেশ করছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। এটা হচ্ছে সেই এয়ারপোর্টে যাওয়ার রাস্তা। এয়ারপোর্টে আসতে গেলে সাধারণত এই ট্যাক্সি করে অথবা ক্যাব কিংবা র্যাপিডো, উবের এগুলো বুক করে আসাটাই বেটার হবে। অনেকেই আমাদের এই দমদম এয়ারপোর্টে আসার সময় অনেকে বাসে আসেন বা অটোতে আসেন। সেক্ষেত্রে বাস বা অটো কিন্তু এয়ারপোর্টের একদম এই গেটের সামনে আসে না, সেজন্য গাড়িতে আসাটাই আমার মতে বলে বেটার হবে। আমরা এখানে নেমে এরপরে সরাসরি এয়ারপোর্টে প্রবেশ করেছি। প্রবেশ করে সব সিকিউরিটি চেকিং করার পরে আমরা ভিতরে ঢুকে তারপরে, যদিও আমাদের কাছে কিছুটা সময় ছিল সেজন্য আমরা একটু ঘুরে তারপরে আমাদের গেট নাম্বার ছিল 102, সেই 102 নাম্বার গেটের দিকেই আমরা রওনা হচ্ছি। এবং রওনা হতে হতে আমরা এই ভিডিওগুলো তুলেছি। প্রসঙ্গত উল্লেখ্য, ব্যাঙ্গালোর যাচ্ছি কারণ হচ্ছে আমার এক কলিগ অভিজিৎদার বাবাকে নিয়ে, অর্থাৎ কাকুকে নিয়ে ব্যাঙ্গালোর যাচ্ছি। আমরা অলরেডি ফ্লাইটে উঠে গেছি। ফ্লাইটে উঠে যাওয়ার পরে ফ্লাইট ছেড়েও দিয়েছে। ফ্লাইট এবার আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে। এটা ফ্লাইটের ভিতরটা। তো যাই হোক, আমরা রানওয়ের দিকে যাচ্ছি আস্তে আস্তে। রানওয়েতে গেলেই কিন্তু এই ফ্লাইটটা স্পিড নিয়ে নেবে। এই যে সামনে দেখা যাচ্ছে কালো রঙের রাস্তাটা, ওটাই হচ্ছে রানওয়ে। তো স্পিড নেওয়া মাত্রই কিন্তু আস্তে 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 একটু গিয়েই তারপরে ফ্লাইট আকাশ ছোঁবে। যদিও এটা আমার ফার্স্ট টাইম ফ্লাইটে যাওয়া ছিল, তাই একটু এক্সাইটেডই ছিলাম এবং ভিডিও করছিলাম। বইয়ের পাতায় অনেক সময় পড়েছি যে ফ্লাইট ট্রপোস্ফিয়ার পেরিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারের দিকে যায়, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই এই জেট বিমানগুলো বা ফ্লাইটগুলো চলাচল করে। সেটা একদম প্র্যাকটিক্যালি দেখে আরও বেশি ভালো লাগলো বা সেটাকে উপলব্ধ করলাম। প্রথম কথা হচ্ছে ওয়েট করছিলাম যে কতক্ষণে ফ্লাইটটা ছাড়ে, কখন ফ্লাইটটা ছাড়বে, কখন ফ্লাইটটা উপর দিকে উঠবো, নিচের দৃশ্যটা দেখব। এটা যে কোনো জিনিসই আমাদের যখন প্রথম যে কোনো কাজ আমরা করি তখন এটা আমাদের প্রায় হয়ে থাকে এবং একটা উত্তেজনা তো কাজ করেই। সেই সময়ে আমরা 3 জন ছিলাম, আমি, আমার কলিগ এবং তার বাবা অর্থাৎ কাকু। এই 3 জন মিলেই আমরা ব্যাঙ্গালোরের দিকে রওনা দিচ্ছি। ফ্লাইট অলরেডি রানওয়েতে চলে এসছে, এরপরেই ফ্লাইট স্পিড নেবে। এই রানওয়েতে এসে ফ্লাইট একটু দাঁড়িয়ে যায়, কারণ স্পিড নিতে গেলে তাকে একবার থামতে হয়। অল্প পিচ থেকে জোরে স্পিড নিতে গেলে একবার দাঁড়িয়ে তারপরে স্পিড নিতে হয়। তো যাই হোক, আমাদের ফ্লাইট এখনই ছাড়ছে, এই জাস্ট স্পিড নিতে শুরু করেছে। এরপরে আমরা ভূমি ত্যাগ করে আকাশপথকে ছোঁব। আমরা অলরেডি ভূমি ত্যাগ করে ফেলেছি। এরপরে আমরা আকাশপথকে
শুধু নিচেরটা দেখা। আমরা কিন্তু এবার আসছি উপরে উঠে যাওয়ার পরে, তখন আর মনে হয় না যে কতটা স্পিডে ফ্লাইটটা যাচ্ছে। তখন শুধু মনে হয় যে ফ্লাইটটা কোথায় ভেসে বেড়াচ্ছে, মেঘগুলোকে একদম হাতের কাছেই পাওয়া যায়। আমাদের কলকাতা বা সিটি অফ জয় পুরোটাই ফ্ল্যাটে ভরা, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। সব বক্সের মতো ফ্ল্যাটগুলোকে লাগছে, দূর থেকে ক্যামেরা বন্দি করা হয়েছে। আমরা যে ফ্লাইটে যাত্রা করেছিলাম সেটা ছিল ইন্ডিগো। এই ইন্ডিগো ফ্লাইটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের টাইমিং কিন্তু দারুণ। যে টাইমে বলে ঢুকিয়ে দেবে সেই টাইমেই কিন্তু তারা সেই জায়গায় প্রবেশ করে বা ঢুকে দেয়। যদিও আমরা এখন ট্রপোস্ফিয়ারেই আছি, মেঘগুলো তার পরিচয়, তার প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমরা এখনও ট্রপোস্ফিয়ারেই আছি, স্ট্র্যাটোস্ফিয়ার এখনও যায়নি। নিচেই আমরা দেখতে পাচ্ছি গঙ্গা নদীকে। গঙ্গা নদী ক্রস করে আমরা আস্তে আস্তে ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের দিকে প্রবেশ করব। আমরা জেনেছি যে আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, তার বিভিন্ন স্তরই হচ্ছে এই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার ইত্যাদি। এবার অনেকটা উপর থেকেই নিচের ভিউটা নেওয়া হয়েছে, অনেকটাই উপরে তখন আমরা উঠে গেছি। ধীরে 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 আরও উপরে আমরা উঠছি, আর কিছুক্ষণ পর কিন্তু নিচের পুরো অংশটাই আর দেখা যাবে না, তখন শুধু উপরের সাদা মেঘপুঞ্জকে দেখতে পাবো। প্রসঙ্গত উল্লেখ্য, বায়ুমণ্ডলের এই ট্রপোস্ফিয়ারের মধ্যে প্রচুর মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত ইত্যাদি বায়ুমণ্ডলীয় ঘটনাবলী এই স্তরে হয় বলে এই ট্রপোস্ফিয়ার স্তরটিকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। সেজন্য এই মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত বা এই বায়ুমণ্ডলীয় ঘটনাগুলিকে এড়িয়ে যাওয়ার জন্য বিমানের চালকগণ বা পাইলটগণ ট্রপোস্ফিয়ারকে বাদ দিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলাচল করে জেট বিমান নিয়ে। অন্যদিকে এই স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে শান্ত মণ্ডল। এই মণ্ডলে কোনো প্রকার মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত হয় না। সেই কারণেই এই স্তরের মধ্যে দিয়ে চলাচল করলে বিমানের সামনে, অর্থাৎ পাইলটদের সামনে কোনো রকমের বাধা বিপত্তি থাকে না। এই শান্ত মণ্ডলের মধ্যে দিয়েই, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়েই বিমানের চালকগণ যাতায়াত করেন। যাই হোক, আমরা অলরেডি ব্যাঙ্গালোরে পৌঁছে রুমে ঢুকেছি। এটা হচ্ছে আমাদের রুম, এটা রান্নাঘর, আর এর পাশে রয়েছে এই ঘরটা, এই ঘরে আমরা ছিলাম। আর তার পাশেই অ্যাটাচ বাথরুম, বাথরুমে কোমোড আছে আর দুটো বালতি এবং দুটো মগ আছে, এখানে সাবান রাখার জায়গা আছে। যাই হোক, আমরা ট্রিটমেন্টের জন্য মণিপাল হসপিটালকে বেছে নিয়েছিলাম, তাই আমরা মণিপালে চলে যাচ্ছি। এই মণিপাল হসপিটাল প্রেস্টিজ শান্তিনিকেতনের সামনে অবস্থিত। বাসে করেও আসা যায়। আমরা ছিলাম অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের কাঠগুটিতে, তাই কাঠগুটিটা অ্যাকচুয়ালি হোয়াইটফিল্ড বলে একটা স্টেশন আছে কৃষ্ণরাজ বাজারের আগে। তো সেই হোয়াইটফিল্ডে স্টেশন থেকে কাঠগুটি খুব কাছে, এখান থেকে অনেক বাস পাওয়া যায়, এসি এবং নন এসি উভয় বাসই পাওয়া যায়। বাস ছাড়াও আরও এখানে মেট্রো স্টেশন আছে, নামমা মেট্রো। সেই নামমা মেট্রো একটু দূরে, মোটামুটি 1 কিলোমিটার মতো দূরে আছে।
আর এখানে সামনে একটা বাস স্টপ আছে, সেই বাস স্টপে আমরা হেঁটে যাচ্ছি। আর এই যে ডান দিকে রয়েছে প্রেস্টিজ শান্তিনিকেতন। যাই হোক, এই বাস স্টপ থেকে একদম কাঠগুড়ি যাওয়ার বাস পাওয়া যায়। এই কাঠগুড়িটা অ্যাকচুয়ালি বাঙালি পট্টি। এখানে এসে আপনার মনে হবে না যে আপনি বাইরে আছেন, পশ্চিমবঙ্গের বাইরে আছেন, বাংলার বাইরে আছেন, সেটা আপনার মনে হবে না। কারণ এখানে বাঙালি খাবার দাবার, বাঙালি পরিবেশ সবই আপনারা পাবেন, এবং খরচটাও অনেক কম। রুম রেন্টও অনেক কমে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে পুরোপুরি বাঙালি খাবার দাবারও পাওয়া যায়। এর আগে আমি যখন ব্যাঙ্গালোর এসেছিলাম 2019 সালে, তখনও দেখেছিলাম এই জায়গাটা কিন্তু বেশ সস্তায়। সেই 2019 এবং 2024 বর্তমানে খুব যে জিনিসপত্রের দাম বেড়েছে বা খাবারের দাম যে খুব বেশি, তা কিন্তু নয়। আমরা তো বাঙালি, ভেতো বাঙালি, ভাত ছাড়া আমাদের চলে না। তো তখন 2019-এ আমরা যখন এসেছিলাম, তখন 2019-এর জুন মাস ছিল। এখনও আমরা যখন এসেছি তখন 2024-এর জুন মাস, প্রায় 5 বছর পর এলাম। তখন ভাতের দাম ছিল 30 টাকা, এখন হয়েছে 40 টাকা। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট, কেপেগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতরে এটা। এই এয়ারপোর্টের ভিতরটা বেশ সুন্দর, এবং ব্যাঙ্গালোরের ওয়েদার বেশ ভালো থাকার কারণে এখানে এসি চললে বেশ ঠান্ডাই লাগছে। পশ্চিমবঙ্গ আর কর্ণাটক বা ব্যাঙ্গালোরের মধ্যে পার্থক্য হচ্ছে, পশ্চিমবঙ্গে আমাদের গরমটা খুব বেশি। টেম্পারেচারের পাশাপাশি এখানে হিউমিডিটিটা বেশি থাকার কারণে আমাদের কাছে গরমটা, বিশেষ করে এই মে জুন মাসে বা এপ্রিল মাস করে এই সময় থেকে খুবই অসহনীয় হয়ে ওঠে পশ্চিমবঙ্গে থাকলে। ব্যাঙ্গালোরে টেম্পারেচার বেশি থাকলেও হিউমিডিটির পরিমাণ খুবই কম, বা হিউমিডিটি নেই বললেই চলে, যার ফলে সেখানে গরম লাগে না। আর ঘাম যে কী জিনিস সেটা তো ব্যাঙ্গালোরের মানুষরা জানেই না, বা ব্যাঙ্গালোরে থাকলে আপনিও বুঝতে পারবেন না যে ঘাম কেন হয় বা ঘাম কী জিনিস। আমরা প্রায় 10 দিন ছিলাম, আগেও 10 দিন ছিলাম 2019 সালে, এবং 2024 সালেও 10 দিন ছিলাম। তো এই 10 দিনে একদিনও আমরা ঘামিনি। রোদে অনেক ঘুরলেও গরমও লাগে না, আবার আমাদের শরীর থেকে লবণজন নিশ্চিতও হয় না। যাই হোক, এই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট ধরবো, ইন্ডিগোরই ফ্লাইট ধরবো। আমাদের ফ্লাইট সকাল 8:25-এ দমদম এয়ারপোর্টে পৌঁছাবে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবে বেলা 10:55, অর্থাৎ 11টার মধ্যে আমরা কলকাতায় ঢুকে যাব। এটা হচ্ছে ফ্লাইটের গেট নাম্বার, আর কোথায় কি ফ্লাইট যাচ্ছে তার টাইমিং দেওয়া আছে। আমাদের গেট নাম্বার পড়েছে 14, অর্থাৎ 14 নম্বর গেটে আমাদেরকে প্রবেশ করতে হবে। বোর্ডিং টাইম আছে 7:40, সকাল 7:40। যাই হোক, আমরা অনেক সকালেই চলে এসেছিলাম এয়ারপোর্টে, সেই কারণে এয়ারপোর্টটা একটু ঘুরে দেখলাম। কারণ যখন এসেছিলাম ব্যাঙ্গালোর, তখন কিন্তু আর এয়ারপোর্টটা ঘুরে দেখা হয়নি। তখন জাস্ট বেরিয়েই আমরা তাড়াতাড়ি গাড়ি ধরেছিলাম, এবং গাড়ি ধরে যত তাড়াতাড়ি সম্ভব কাঠগুড়ি পৌঁছানোর চেষ্টা করেছিলাম। আবার সকাল সকাল বেরিয়েও গিয়েছিলাম তাড়াতাড়ি আজ, তাই অনেকটা সময় আগে ঢুকে পড়েছি এয়ারপোর্টে, এবং সিকিউরিটি চেকিং করে টিকিট নিয়ে
আমরা ভেতরটা একটু ঘুরে দেখছি। তবে যাই হোক, এই ভিডিওতে আমি কিন্তু কোনো কিছু প্রমোট করছি না, যদিও আমি কয়েকটা সংস্থার নাম নিয়েছি, এয়ারপোর্টগুলোর নাম নিয়েছি, মণিপাল হসপিটালের নাম নিয়েছি। আমি কিন্তু কোনোটাই প্রমোট করছি না। আমি এমন বলছি না যে আপনারা এসে মণিপালেই দেখান বা অন্য কোনো জায়গায় দেখান বা দেখাবেন না, সেটাও আমি বলছি না। যার যেখানে সুবিধা হবে সে অবশ্যই সেখানে দেখাবেন। তবে মণিপাল একটু বেশি কস্টলি, খুবই কস্টলি। একটু ট্রিটমেন্ট অবশ্যই ভালো হয়, তবে একটু কস্টলি। যাই হোক, এটা এয়ারপোর্টের বিভিন্ন এখানে শপ টপগুলো রয়েছে, গেট নাম্বার রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে গেট নাম্বার 33 নম্বর গেট। এই এয়ারপোর্টটা বেশ সুন্দর, সাজানো গোছানো। এগুলো বিভিন্ন শপ, বিভিন্ন দোকান। এয়ারপোর্টে খাবারের দাম কিন্তু অত্যধিক বেশি। আপনি যদি 1 লিটার জল কিনতে যান, সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে 125 টাকা থেকে প্রায় 150 টাকা মতো 1 লিটার জলের দাম। একবার ভেবে দেখুন। তাই যতদূর সম্ভব চেষ্টা করবেন বাইরে থেকেই খাবার নেওয়ার বা সেই খাবার নিয়েই ভিতরে প্রবেশ করার। আমরা অলরেডি ফ্লাইটে উঠে গেছি, ইন্ডিগোর ফ্লাইটেই আমরা আবার যাচ্ছি। এটা হচ্ছে ট্রে, এটাকে এরকম করে খুলে এর মধ্যে খাবার রেখে আপনি খাবার খেতে পারেন। আর মাঝখানের এই যে গোল দাগটা রয়েছে, ওখানে আপনি কোনো বোতল বা জলের গ্লাস রাখতে পারেন। তারপর এটাকে এইভাবে তুলে আটকে দিতে পারেন। এটা হচ্ছে ইন্ডিগোর একটা ম্যাগাজিন। এই ম্যাগাজিনটা পড়ে আপনি আপনার যাত্রাপথের সময় কাটাতে পারেন। তাছাড়াও এখানে আরও একটা প্যাকেট রয়েছে, এই প্যাকেটে বিভিন্ন ধরনের সেফটির জিনিস বলা আছে। ট্রেনের ফ্লাইটের মধ্যে যদি কোনো অঘটন ঘটে তখন কী কী করতে হবে সেগুলো ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। জানলার ধারে সিট পাওয়ার কারণে আমাদের বেশ সুবিধাই হয়েছিল। আমরা 3 জন একসঙ্গেই ছিলাম। এটা হচ্ছে ফ্লাইটের ভিতরটা। আর এই যে উপরের যেগুলো দেখছেন, এর মধ্যে লাগেজগুলো রাখা হয়। দুদিকেই এটা আছে। পাশেও একটা ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, এটাও ছাড়বে।